21শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমান সহ সব আসামি খালাস। একজনের স্বীকারোক্তিতে দণ্ড দেয়া যায় না বলছে আপিল বিভাগ। সর্বোচ্চ আদালতের মাধ্যমে প্রমাণিত হয়েছে জনাব তারেক রহমান সাহেব নির্দোষ এবং তিনি খালাস পেয়েছেন। নির্বাচন নিয়ে জামায়াতের ষড়যন্ত্রে জড়িত শেখ হাসিনা, অভিযোগ বিএনপি নেতাদের। জোটের রাজনীতিতে ইসলামপন্থীদের এক ব্যালট ভাবনা। গণমাধ্যম নীতিমালায় স্বাধীনতা বাধাগ্রস্ত হওয়ার শঙ্কা সাংবাদিক কর্মীদের। ইসির সঙ্গে মতবিনিময়, ভোটে এক আসনে 20টির বেশি বিলবোর্ড নয়, আচরণবিধিতে নতুন ধারা। হাসিনা জয়ের বিরুদ্ধে রেড অ্যালার্ট জারিতে পুলিশ সদর দপ্তরে দুদকের চিঠি। রাজি না থাকলেও দ্বিতীয়বার আইজিপি করা হয়, দাবি রাজসাক্ষী মামুনের। ডাকসুতে শেষ সময়ের প্রচারে ব্যস্ততা। ডাকসুতে ভোটার তালিকা নিয়ে প্রশ্ন। ডাকসুতে আপত্তিকর মন্তব্যের জেরে ছাত্রদল নেতা বহিষ্কার মামলা। শুনছিলেন শিরোনাম। স্বাগত এখন দুপুরে। পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছি আমরা দুজন, আমি সুমাইয়া রাত্রি এবং আমি নাজমুস সাকিব। নির্বাচন নিয়ে শুধু জামায়াতের ষড়যন্ত্র একার না, এর সাথে শেখ হাসিনাও জড়িত বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে নির্বাচন নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে আয়োজিত অবস্থান কর্মসূচিতে তিনি বলেন, এই ষড়যন্ত্রে জামায়াতের কোনো লাভ হবে না, লাভ হবে আওয়ামী লীগের। পিয়ারের ধোঁয়া তুলে যারা নির্বাচন ভণ্ডুল করতে চায় তাদের সেই অপচেষ্টা জনগণ রুখে দেবে বলে হুঁশিয়ারি দেন তিনি। বিভিন্ন ইস্যুতে মতবিরোধ থাকলেও ৭১ ও সংবিধান নিয়ে কোনো অন্যায্য দাবি মানা হবে না বলেও মন্তব্য করেন তিনি। ২১শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খালাস পাওয়ার রায়কে স্বাগত জানিয়েছেন এই বিএনপি নেতা। বাংলাদেশের জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের অবৈধ শেখ হাসিনার মন গড়া মামলা প্রত্যাহার করে নিয়েছেন, তাকে সকল মামলা থেকে খালাস দিয়েছেন। সেজন্য আল্লাহ পাকের কাছে এই নির্যাতিত নেতা কর্মীদের পক্ষ থেকে আমরা শুকরিয়া আদায় করছি। তারেক রহমান যেন দেশে ফিরে রাষ্ট্র পরিচালনা করতে না পারে, এজন্য নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। সকালে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় মন্তব্য করেন তিনি। এ সময় জাতীয় পার্টি ও নুরুল হক নূরের উপর হামলা নির্বাচনের বানচালের অংশ বলে অভিযোগ করেন তিনি। কারণ ডক্টর ইউনূস নিজেই জাতির কাছে কথা দিয়েছেন তিনি একটি ঐতিহাসিক জাতীয় সংসদের নির্বাচন হয়। গত 3টি নির্বাচন শেখ হাসিনা আত্মসাৎ করেছে, খুন করেছে, ধ্বংস করেছে। সেই ধ্বংসের স্তূপের উপরে গণতন্ত্রের পতাকা ওড়ানোর যে দায়িত্ব, সেই দায়িত্ব বর্তমান সরকার নিয়েছে। বিএনপি সেই সরকারকে সমর্থন জানিয়েছে। বিশেষ বিশেষ মহল সেই ঘোষণাকে, সেই প্রতিশ্রুতিকে একটি ধোঁয়াচ্ছাপূর্ণ অবিশ্বাসের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে। সংস্কার কিংবা জুলাই সনদ ঘিরে রাজনীতির নতুন মেরুকরণ শেষ পর্যন্ত কি জোটের রূপ নেবে, নাকি বিএনপির বিপরীতে শুধু ইসলামপন্থীরাই জোট হবে? এমন সব সমীকরণে জোটের রাজনীতিতে আগের মতো ব্যর্থ হতে চায় না ইসলামী আন্দোলন। জামায়াত বলছে রাজনৈতিক জোট কিংবা জোটবদ্ধ নির্বাচন দুটি প্রক্রিয়াই খোলা রাখছে তারা। এদিকে ইসলামপন্থী দলের নেতৃত্বে জোটে যেতে আগ্রহী নয় এবি পার্টি। আর এনসিপি বলছে এই মুহূর্তে নতুন সংবিধান নিয়ে কাছাকাছি মতের দলগুলোর সঙ্গে আলোচনা করছে দলটি। বিস্তারিত জানাচ্ছেন ওমর ফারুক। আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে নতুন করে আলোচনায় ইসলামপন্থীদের রাজনৈতিক জোট। এ নিয়ে নানা বক্তব্য, মতামত উঠে আসছে বিভিন্ন সভা সমাবেশে। আলোচনায় ইসলামপন্থী দলগুলোর সব ভোট এক ব্যালটে আনার বিষয়টিও। যেভাবে বিপ্লব হয়েছে জুলাই মাসে, আগামী নির্বাচনে এরকম একটি পজিটিভ বিপ্লব হবে।
ধর্মীয় মতভেদ ভুলে ভোটের মঞ্চে এক হতে চায় জামাত ইসলামী ও ইসলামী আন্দোলন। এছাড়াও জোটের আলোচনায় আছে বেশ কয়েকটি ইসলামিক দল। ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান বলেন, গণঅভ্যুত্থান পরবর্তী বাস্তবতায় জনমনে নতুন রাজনৈতিক সম্ভাবনা তৈরি হয়েছে। তাই আগের মতো জোটের রাজনীতিতে এবার ব্যর্থ হতে চান না তারা। বিএনপির পরে দেখেন ধারাবাহিকভাবে 2, 3, 4 সিরিয়ালে আছে ইসলামী সংগঠনগুলো। এখন ইসলামী সংগঠনগুলোর দিকে মানুষের প্রত্যাশা বেশি। এখন এককভাবে কোনো ইসলামী সংগঠন আসলে ক্ষমতায় যাওয়ার মতো অবস্থানে নেই, এটা আমরা সবাই বুঝি। এই জন্যে আমরা মানুষের এই যে প্রত্যাশাটা এটা রিয়ালাইজ করেই আমরা সকল ইসলামী সংগঠন আমরা চিন্তা করছি আগামী নির্বাচনে যাতে ঐক্যবদ্ধভাবে নির্বাচনটা করা যায়। তবে এই মুহূর্তে রাজনৈতিক জোটের বিষয় না ভাবলেও গণপরিষদ নির্বাচন ও নতুন সংবিধানের বিষয় কাছাকাছি মতের দলগুলোর সঙ্গে আলোচনা চলছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির। পরে এটি রাজনৈতিক জোটে রূপান্তর হতে পারে বলে মনে করছেন দলটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব। বাংলাদেশের যে রাজনৈতিক সংকট, সে সংকট সমাধানের জন্য গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধানের দিকে যেতে হবে। আমরা আমাদের এই দাবিগুলো নিয়ে অনেকগুলো দলের সাথে আনুষ্ঠানিক অনানুষ্ঠানিক নানাভাবে আলাপ আলোচনা করেছি। সেই গণপরিষদ নির্বাচন নতুন সংবিধানের দাবিতে যদি অন্যান্য দলগুলো আমাদের সাথে একমত হয়, তাহলে আমরা একসাথে আন্দোলন এবং আন্দোলন পরবর্তীতে সেটা জোটে রূপান্তর হইতে পারে। এদিকে ঐক্যমত্য কমিশনে প্রধান সংস্কার নিয়ে ঘোষিত জোট না হলেও অনেকটা মেরুকরণ হয়েছে বলে দাবি করেন জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। বলেন, রাজনৈতিক জোট কিংবা জোটবদ্ধ নির্বাচন যেই প্রক্রিয়াই হোক, সে ব্যাপারে বিভিন্ন দলের সঙ্গে যোগাযোগ রাখছে জামাত। সংস্কার কমিশনে যে আলোচনা হয়েছে সেই জায়গায়ও ঘোষিত জোট না হলে অনেকটা মেনুকরণ হয়েছে। সম্ভাবনা যারা আছি তারা সবাই মিলে আমরা একটা ইলেকশন সুষ্ঠু করার জন্য আগে ঐক্যবদ্ধ হব, তারপরে নির্বাচনী বিষয়গুলো আমরা আলাপ আলোচনা ভিত্তিতে নির্ধারণ করব। তবে ইসলামপন্থী দলের নেতৃত্বে জোটে যেতে অনাগ্রহী এবি পার্টি। দলটির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু জানান, এককভাবেই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন তারা। তবে মধ্যপন্থী ও জুলাই আকাঙ্ক্ষা পোষণ করা দলের মধ্যে জোট হলে আগ্রহী তার দল। আমরা এককভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি, কারণ আমরা দেখেছি অতীতে কোনো নির্বাচনে ধর্মীয় দলের নেতৃত্বে যদি কোনো জোট হয়, তাদের ইলেকশনের রেজাল্ট খুব ভালো হয় না। বরং ধর্মীয় দলগুলো যদি অন্য মধ্যপন্থী দলের অধীনে জোটে যায়, তাহলে তাদের রেজাল্ট ভালো হয়। ফলে ওই রকম কোনো জোট যদি হয় যে কোনো মধ্যপন্থী দলের নেতৃত্বে সেখানে ধর্মীয় দলগুলোও থাকলো, অন্যান্য দলও থাকলো, সেটাও একটা বিবেচনায় রাখা যেতে পারে। রাজনৈতিক জোটের বিষয়টি অস্পষ্ট থাকলেও জুলাই সনদের আইনি ভিত্তি বাস্তবায়ন ও গণপরিষদ কিংবা পিআর পদ্ধতিতে নির্বাচনের বিষয়ে সহাবস্থানে রয়েছে জামাত, এনসিপি ও ইসলামী আন্দোলন। সেটা জোটে রূপান্তর হবে কিনা তা হয়তো নির্বাচনী তফসিল ঘোষণার পরেই বোঝা যাবে। ওমর ফারুক, এখন, ঢাকা। সুষ্ঠু নির্বাচনের জন্য সাংবাদিকদের সহায়তা চায় নির্বাচন কমিশন। তবে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সাংবাদিকদের জন্য প্রণীত নীতিমালায় গণমাধ্যমের স্বাধীনতা বাধাগ্রস্ত হতে পারে বলে শঙ্কা জানিয়েছে সংবাদকর্মীরা। সকালে ইসি ভবনে মতবিনিময় সভায় নির্বাচনে সাংবাদিকদের জন্য প্রণীত নীতিমালা নিয়ে অসন্তোষ জানান গণমাধ্যম কর্মীরা। বলেন, এই নীতিমালার কারণে গণমাধ্যমের স্বাধীনতা কার্যক্রম বাধাগ্রস্ত হওয়ার শঙ্কা তৈরি হয়েছে, তাই এটি পুনর্বিবেচনার দাবি জানান তারা। গণমাধ্যমের সাথে কমিশনের দীর্ঘদিনের আস্থার সংকট দূর করার বিষয়টিও আলোচিত হয় সভায়। সুষ্ঠু নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে সাংবাদিকদের ভূমিকা অপরিহার্য। তাদের দাবি অনুযায়ী অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে নির্বাচন কমিশন সর্বোচ্চ গুরুত্ব দিবে বলেও জানান নির্বাচন কমিশনাররা। লাইভ সম্প্রচার করতে দিচ্ছেন না, তো এটা আসলে যৌক্তিকতাটা কোন জায়গা থেকে আসলে করা হয়েছে সেটা যদি আমাদের ক্লিয়ার করতেন। এই নীতিমালায় পুরোনো অংশীজনদের কোনো মতামত নেওয়া হয়নি। আপনাদের যাতে সহজ হয়, অবাধ তথ্য হয়, আমরাও চাচ্ছি। কোনো অন্যায় প্রশ্রয় দিব না ইনশাল্লাহ। আমার মনে হয় যে এটি নিয়ে আরো আলোচনা, পর্যালোচনা, বিশ্লেষণ, আপনাদের অভিজ্ঞতা, আমাদের অভিজ্ঞতা, ফিল্ডের অভিজ্ঞতা, সবাই মিলে আরো মনে হয় যে চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত দিলে ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে।
জাতীয় নির্বাচনে একজন প্রার্থী এক আসনের সর্বোচ্চ 20টির বেশি বিলবোর্ড ব্যবহার করতে পারবে না। একই সাথে ভোটার প্রচারে পোস্টারের ব্যবহার রাখা সহ রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালায় এবার নতুন করে এমন বিধান যুক্ত করেছে নির্বাচন কমিশন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এআই ব্যবহারে কড়াকড়ি আর নির্বাচনের দিন ও প্রচারে ড্রোন ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ থাকছে এবার। গণপ্রতিনিধিত্ব আদেশ আরপিও সংশোধন প্রস্তাবের সমন্বয়ে এমন সব বিধিমালা যুক্ত করে ভোটিংয়ের জন্য ইতোমধ্যে আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছে ইসি। নারীদের সাইবার বুলিং রোধ, এআই প্রযুক্তি ব্যবহার করে মিথ্যাচার বা অপপ্রচার চালালে শাস্তির বিধানও রাখা হয়েছে আচরণ বিধিমালায়। এতে সামাজিক মাধ্যমে এআই ব্যবহারকে নিরুৎসাহিত করা হয়েছে। প্রচারে পরিবেশ বান্ধব সামগ্রী ব্যবহারে জোর দেয়া সহ আচরণ বিধি মেনে চলার ব্যাপারে দলের কাছ থেকে অঙ্গীকারনামাও নেবে ইসি। আচরণবিধির গুরুতর অপরাধের ক্ষেত্রে আরপিওতে প্রার্থিতা বাতিলের বিধান রাখা হয়েছে এবার। দুর্নীতি মামলার আসামি শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির পদক্ষেপ নিতে পুলিশ হেডকোয়ার্টারে চিঠি পাঠিয়েছে দুর্নীতি দমন কমিশন। প্লট জালিয়াতির মামলার তদন্তকারী কর্মকর্তারা এই চিঠি পাঠিয়েছে। চিঠিতে বলা হয়, শেখ হাসিনা ও তার ছেলে বিদেশে পলাতক। আসামির অবস্থান চিহ্নিত করে দেশে ফিরিয়ে এনে আইনের মুখোমুখি করতে আদালত ওয়ারেন্ট ইস্যু করেছে। এদিকে চাঁদাবাজি, মনোনয়ন বাণিজ্য ও দলীয় তহবিল আত্মসাৎ সহ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের ও তার স্ত্রী শেরিফা কাদেরের বিরুদ্ধে দেশ থেকে নিষেধাজ্ঞা দিয়েছেন বিচারিক আদালত। দুদকের আবেদনের প্রেক্ষিতে আদালত এই আদেশ দেয়। গেল 20 মার্চ জিএম কাদের দম্পতির বিরুদ্ধে অনুসন্ধানে নামে সংস্থাটি। জুলাই আগস্টে মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে সাক্ষ্য দেওয়ার রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাল মামুনের জেরা শুরু হয়েছে। জেরায় তিনি বলেন, তার আপত্তি সত্ত্বেও 2 বার তাকে আইজিপি করা হয়। আইজিপি করা নিয়ে গোপালগঞ্জ ইজম দ্বন্দ্বে জড়িয়ে পড়েন তৎকালীন প্রধানমন্ত্রী। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের এই ট্রাইব্যুনালে আইজিপি মামুনের জেরা শুরু হয়েছে। চৌধুরী মামুনকে জেরা করছেন শেখ হাসিনা ও কামালের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেন। এর আগে মঙ্গলবার আইজিপি তার সাক্ষীর জবানবন্দিতে আওয়ামী লীগ শাসনামলে পুলিশের রাজনৈতিক প্রভাব গ্রুপিংয়ের কথা তুলে ধরেন। একই সঙ্গে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের নির্দেশে জুলাই আগস্টে গণহত্যা চালানো হয়েছে জানিয়ে নিজের দায় স্বীকার করে ক্ষমা চেয়েছেন তিনি। এবার জেরার সময় আইজিপি হতে চাননি বলে জানান। এছাড়া 2018 সালের জাতীয় নির্বাচনে রাতের ভোট করার বিষয়ে আইজিপি জাবেদ পাটোয়ারি জড়িত এমন প্রশ্নের জবাবে মামুন বলেন, তিনি শুনেছেন এই কাজ জাবেদ পাটোয়ারি করেছেন। এখন পর্যন্ত যে জেরা সম্পন্ন হয়েছে তাতে মূলত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সম্পর্কিত জুলাই গণ অভ্যুত্থানের আগে যে সমস্ত বিষয়গুলো ছিল সেগুলো নিয়ে উনি জেরা কমপ্লিট করেছেন। টিএফআই সেলে স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রী দপ্তরের নির্দেশনা এবং প্রধানমন্ত্রী নিরাপত্তা উপদেষ্টা তারেক সিদ্দিকী এর বিষয়ে জেরা আংশিক সম্পন্ন হয়েছে। ডাকসু নির্বাচন সামনে রেখে ক্যাম্পাস জুড়ে নির্বাচনী হাওয়া বইছে। প্রচারণার সবশেষ খবর জানাতে এই মুহূর্তে ক্যাম্পাসে আছেন সহকর্মী সাজিদ আরাফাত। যুক্ত হব তার সঙ্গে। সাজিদ, প্রচারণা আজকে কেমন দেখছেন এবং কি কর্মসূচি আছে আজকে? সাকিব, ডাকসু নির্বাচন ঘিরে যে উত্তাপ বইছে সেটি কিন্তু আমরা সকাল থেকেই এখানে এসে দেখতে পাচ্ছি এবং সকাল থেকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গা ঘুরছি। বিশেষ করে প্রার্থীরা যে জায়গাগুলোতে তাদের প্রচারণা চালাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি। এই মুহূর্তে সমাজ বিজ্ঞান অনুষদের সামনে এখানেও কিন্তু কিছুক্ষণ আগে ছাত্র শিবিরের যে সাদিক কায়েম ছিলেন তিনি কথা বলেছেন। তার কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে থেকে যে বাম সমর্থিত যে প্রতিরোধ পর্ষদ যে প্যানেল, সেই প্যানেল একটি মিছিল করেছে। তারা বলা চলে যে স্লোগান দিয়ে মিছিল করেছে, বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করেছে এবং তারা সেই মিছিলের মাধ্যমে তাদের যে ইশতেহার সেই ইশতেহারের কথা বলেছে এবং যে ভোট চাওয়ার যে বিষয়টি সেটিও কিন্তু তারা করেছে। অর্থাৎ
বিভিন্নভাবে বিভিন্ন প্যানেলের প্রার্থীরা কিন্তু প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। সকাল থেকে আমরা দেখছি যে তারা তাদের যে প্যানেলের পক্ষ থেকে যে লিফলেট বিতরণ, সেই লিফলেট বিতরণ করছেন। লিফলেট বিতরণ করার পাশাপাশি তাদের যে ইশতেহারের কথাগুলো বা নিরাপদ ক্যাম্পাস গঠনের যে কথা কিংবা আবাসন সংকট নিরসন, নিরাপদ খাদ্যর যে ব্যবস্থা করা, ক্যান্টিনের যে খাদ্য ব্যবস্থা সেটি আসলে স্বাস্থ্যসম্মত করা সহ নানান ধরনের প্রতিশ্রুতিগুলো কিন্তু তারা বলছেন সাধারণ শিক্ষার্থীদের মাঝে গিয়ে, এবং সাধারণ শিক্ষার্থীরাও কিন্তু সেই বিষয়গুলো যাচাই বাছাই করছেন। তারা বলছেন যে ভোটের দিন অর্থাৎ 9 তারিখ যেদিন ভোট হবে সকাল 8টা থেকে 4টা পর্যন্ত, সেদিন তারা তাদের পছন্দের যে প্রার্থী যাচাই বাছাই করে তারা কিন্তু সিদ্ধান্ত নিয়ে ভোট দেবেন, ভোটাধিকার প্রয়োগ করবেন। সেই বিষয়টি কিন্তু সাধারণ শিক্ষার্থীরাও বলছেন। এবং আমরা আজকে দেখেছি বিভিন্ন প্যানেলের যে প্রার্থীরা যারা স্বতন্ত্র আছেন তারাও তাদের, যদিও তাদের কর্মী সংকট রয়েছে, অনেকে বলছিলেন তারা নিজেরাই কিন্তু বিভিন্ন জায়গায় রাস্তার মোড়ে মোড়ে, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্যাম্পাসের মোড়ে মোড়ে, লাইব্রেরির সামনে কিংবা মধুর ক্যান্টিনের সামনে, বিভিন্ন একাডেমিক ভবনের সামনে, সমাজবিজ্ঞান অনুষদ, কণা অনুষদের সামনে কিংবা বিভিন্ন হলের সামনে গিয়েই কিন্তু তারা তাদের যে প্রচারণা, সেই প্রচারণায় কিন্তু ব্যস্ত সময় পার করছেন। আর হাতে গোনা কয়েকদিন সময় আছে, আজকের পর কিন্তু আর 3 দিন হয়তো সময় পাবেন তারা। এই সময়টুকু কিন্তু আসলে কেউই ব্যয় করতে, কেউই আসলে নষ্ট করতে চাচ্ছে না, সবাই প্রচারণার কাজেই ব্যয় করতে চাচ্ছেন এবং তারা যে তাদের যে প্রতিশ্রুতি সেগুলো কিন্তু দিচ্ছেন। এবং ছাত্র দলের প্যানেল, ছাত্র শিবিরের, বাম সংগঠনগুলো এবং অন্যান্য যে স্বতন্ত্র প্রার্থীরা রয়েছেন, হল কমিটির যে প্যানেলগুলো রয়েছে, হলের যে সদস্যরা রয়েছেন, যারা যে পদে দাঁড়িয়েছেন, সবাই কিন্তু তাদের সেই যে নিজস্ব যে মতাদর্শ অনুযায়ী কিন্তু তারা তাদের সেই প্রচারণার কথাগুলো সাধারণ শিক্ষার্থীদের মাঝে কিন্তু বলছেন এবং এভাবেই প্রচারণা চলছে। এবং আজকে বিকেল নাগাদ আরও কয়েকটি দল, প্যানেল তাদের ইশতেহার ঘোষণা করবে বলে আমরা জানতে পেরেছি। তো এই ছিল আমার কাছে সবশেষ খবর, ডাকসু নির্বাচনের যে প্রচারণা তার সবশেষ খবর। ডাকসু নির্বাচনের প্রচারণার খবর জানাচ্ছিলেন সাজিদ আরাফাত। ডাকসু নির্বাচনের খবর শুনছিলাম, এবার জাকসু নির্বাচনের খবর শুনতে চাই। জাকসু নির্বাচনের প্রচারের 7ম দিনে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রার্থীরা। নিয়মিত সেশন জট নিরসন ও শিক্ষার্থীদের কল্যাণে নানা প্রতিশ্রুতি দিচ্ছেন তারা। প্রচারণার সবশেষ খবর জানাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হয়েছেন সিফাত শাহরিয়ার। সিফাত, প্রচারণায় কি বলছেন প্রার্থীরা? ডোপ টেস্ট শুরু হয়েছে কিনা? ডোপ টেস্ট আজকে শুরু হয়নি এবং কবে শুরু হবে সেটিও কিন্তু এখন পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে কিংবা জাকসু নির্বাচনের সাথে যারা যুক্ত, আমরা প্রধান নির্বাচন কমিশনের সাথে কথা বলেছি, তিনিও আসলে বলতে পারেননি। কারণ হচ্ছে এটি যেহেতু প্রশাসনেরই দায়িত্ব, তারা তাদের যে দাবিটি সেটি জানিয়েছে। আমরা একটু দেখাতে চাই, আমরা এই মুহূর্তে ঢাকা এখানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে টার্জন পয়েন্ট সেখানে রয়েছি। এটি যে মেয়েদের যে 10টি হল রয়েছে সে 10টি হলের প্রবেশ মুখ বলা যায়, অর্থাৎ এই রাস্তা ধরে সামনে এগুলো সবগুলো মেয়েদের হলেই যাওয়া যাবে। আজকে যেহেতু বৃহস্পতিবার, অনেকেই ক্লাস শেষে হল থেকে হলে ফিরছেন, ক্লাস থেকে আবার অনেকে হল থেকে বাড়ি ফিরছেন, যেহেতু কালকে ছুটির দিন। যারা আশপাশে রয়েছে, বাড়ি রয়েছে, তারা সেখানে ফিরছেন। তো এই সুযোগটি দিচ্ছে কিন্তু যারা ভোটার প্রার্থীর যারা রয়েছেন তারা। দেখতেই পাচ্ছেন যে প্রার্থীরা একেবারে এই রাস্তার দুই পাশে টার্জন পয়েন্টের যে রাস্তাটি রয়েছে দুই পাশে দাঁড়িয়েছেন এবং যখনই নারী শিক্ষার্থীরা আসলে হল দিকে যাচ্ছেন তখনই তাদের কাছে, যেহেতু সকলকে চেনেন, কেউ তাদের সহপাঠী কিংবা সিনিয়র জুনিয়র রয়েছেন, সেক্ষেত্রে কুশল বিনিময় দোয়া ভোট চেয়ে নিচ্ছেন এবং এই জায়গাটি একটি ভালো তাদের ভোট চাওয়ার জন্য ক্লাসরুমের বাইরে একটি ভালো জায়গা এবং আমরা সেটি দেখছি যে এখানে তারা লিফলেট হাতে নিয়ে, সাদা কালো লিফলেট হাতে নিয়ে কিন্তু দাঁড়িয়ে আছেন এবং এই পথ ধরে বেশিরভাগই নারী শিক্ষার্থীরাই যাচ্ছেন, যেহেতু তাদের হলগুলোর সামনে 10টি হল রয়েছে। আজকে আমরা প্রধান নির্বাচন কমিশনারের সাথে কথা বলে যেটি জেনেছি যে তারা ডোপ টেস্টটা বাধ্যতামূলক করেছেন এবং আমরা সাধারণ শিক্ষার্থীদের সাথে
কথা বলেছি, তারা যেটি বলছেন যে ডোপ টেস্টের যে বিষয়টি সেটি আসলে ইতিবাচকভাবে তারা দেখছেন এবং তারা বলছেন যে এটি সময় উপযোগী সিদ্ধান্ত এবং এতে করে যারাই সামনে নেতৃত্বে আসবে আগে থেকে বোঝা যাবে যে তারা মাদকাসক্ত নয় এবং তারা আসলে অঙ্গীকারবদ্ধ এবং শিক্ষার্থীরা এটিকে ইতিবাচকভাবে দেখছেন এবং তাদেরও কিছু চাওয়া পাওয়া রয়েছে যে শুধুমাত্র এই যে সেশন জট কিংবা খাদ্য সংকট কিংবা আবাসন সংকট, পরিবহনের সমস্যা, এই সমস্যাগুলো তো গতানুগতিকভাবেই প্রত্যেক প্রার্থী এই জায়গাগুলোর কথা বলছেন এবং শিক্ষকদের মান উন্নয়নে কাজ করার জন্য বলা হচ্ছে। তো এই প্রতিশ্রুতিগুলো দিচ্ছেন ঠিক আছে, কিন্তু শিক্ষার্থীরা ভোটাররা তারা যেটি চাইছেন যে শুধুমাত্র যে প্রতিশ্রুতির মধ্যে সীমাবদ্ধতা না থেকে যারা আসলে এটিকে কার্যকর করতে পারবে এমন প্রার্থীদেরকে, এমন সহপাঠীদেরকে, এমন বন্ধুদেরকে তারা আসলে নির্বাচিত করতে চান তাদের প্রতিনিধি হিসাবে। তো এই ছিল রাত্রে আমার কাছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনের সবশেষ। জাকসু নির্বাচনের প্রচার প্রচারণার খবর জানাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত ছিলেন সিফাত শাহরিয়ার। এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে মনোনয়ন ফরম জমা দেওয়া শুরু হয়েছে। দুপুর 2টা পর্যন্ত ভিপি পদে 1 জন, সিনেট প্রতিনিধি 1 জন এবং কার্যনির্বাহী সদস্য পদে 8 জন ফরম জমা দিয়েছেন। রাকসু নির্বাচনকে কেন্দ্র করে ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। ডোপ টেস্টের প্রতিবেদন সহ প্রার্থীরা মনোনয়ন ফরম জমা দিচ্ছেন। আগামী 7 সেপ্টেম্বর পর্যন্ত 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত মনোনয়ন ফরম জমা দেওয়া যাবে। এরপর যাচাই বাছাই শেষে আগামী 10 সেপ্টেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা প্রকাশ করবে ইসি। কেন্দ্রীয় ছাত্র সংসদ, সিনেট ও সিনেট প্রতিনিধি নির্বাচনে 479টি এবং হল সংসদে 17টি, আবাসিক হলে 754টি মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছে প্রার্থীরা। নির্বাচন অনুষ্ঠিত হবে 25 সেপ্টেম্বর সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত। এদিকে নারী শিক্ষার্থীকে কটূক্তির অভিযোগে আনিসুর রহমান মিলনকে শাহ মখদুম হল শাখা ছাত্রদলের সহসভাপতির পদ থেকে আজীবন বহিষ্কারের পাশাপাশি তার বিরুদ্ধে মামলা করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। স্বরাষ্ট্র উপদেষ্টার নির্দেশেই গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের উপর হামলা হয়েছে বলে অভিযোগ করেছে দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান। অবিলম্বে উপদেষ্টার পদত্যাগ দাবি করেন তিনি। বৃহস্পতিবার দুপুরে নুরুল হক নূরের স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে একথা জানান তিনি। আমরা মনে করি স্বরাষ্ট্র উপদেষ্টার নির্দেশনা ব্যতীত এই ধরনের হামলা ঘটার সুযোগ নাই। আর এই কারণে গণ অধিকার পরিষদ মনে করে নুরুল হক নূরের উপরে যে হামলা হয়েছে, গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের উপর যে হামলা হয়েছে, এই ঘটনাকে কেন্দ্র করে অবশ্যই স্বরাষ্ট্র উপদেষ্টাকে প্রত্যাহার করতে হবে। আজকে যদি নুরুল হক নূরের উপর যে হামলা হয়েছে এই ঘটনার বিচার না হয়, আগামীকাল আপনার পালা। সুতরাং এই ঘটনার বিচার হতেই হবে। সরকার শুধুমাত্র দায়সারা বক্তব্য দিয়ে শুধুমাত্র দুঃখ প্রকাশ করে পার পাবে না। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের 5 জন দগ্ধ হয়েছে। ভোরে সোনারগাঁয়ে কাশপুর বিসিক এলাকার একটি 3তলা বাড়ির নিচ তলায় এই দুর্ঘটনা ঘটে। দগ্ধরা হলেন মানব চৌধুরী, তার স্ত্রী ও 3 মেয়ে। তাদেরকে উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। স্থানীয়রা জানান, বাড়িটির নিচ তলায় পরিবার নিয়ে ভাড়া থাকতেন মানব চৌধুরী। ভোরে রান্নার চুলা জ্বালানোর সঙ্গে সঙ্গে বিকট শব্দে বিস্ফোরণ হয়। পরে তাদের চিৎকার শুনে আগুন নেভানোয় আশপাশের লোকজন। দগ্ধদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়। সিলিন্ডার থেকে ঘরে গ্যাস জমে বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা ফায়ার সার্ভিসের। পর্যাপ্ত জনবলের অভাবে সফল হচ্ছে না সিলেট সিটি কর্পোরেশনের মশক নিধন কার্যক্রম। নেই এডিস মশার প্রজনন ক্ষেত্র নিরোধে কার্যকর পদক্ষেপও, যার ফলে স্থানীয়দের ঝুঁকি বাড়ছে ডেঙ্গু সহ মশাবাহিত বিভিন্ন রোগের। যদিও সিটি কর্পোরেশন বলছে আগামী 3 মাস মশক নিধনের কার্যকর পদক্ষেপ নিচ্ছেন তারা। গুলজার আহমেদের প্রতিবেদন। সাম্প্রতিক সময়ে সিলেটে মশার উৎপাত তীব্র আকার ধারণ করেছে। নগরবাসীর অভিযোগ, ড্রেন, খালনালা নিয়মিত পরিষ্কারের অভাব ও মশক নিধনের ঔষধ না ছিটানোয় প্রতিনিয়ত বাড়ছে মশা। একই সাথে পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম না থাকায় মশাবাহিত রোগে আক্রান্তের পাশাপাশি আছে ডেঙ্গুরও আতঙ্ক। মশাও অতিরিক্ত বাড়ছে, ডেঙ্গু বাড়ছে, চিকুনিয়া বাড়ছে। প্রচন্ড মশা, সন্ধ্যাবারে বাইরে বসা যায় না, ঘরের ভিতরে কোয়েল জ্বালালো কোয়েলও তো যায় না। তারা যায় কিন্তু যেগুলা তার মশা কোনো ওষুধ মিলে না, অনেক মানুষ বেমারি আছে।
এদিকে গত 1 বছরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন 17 জন। বর্তমানে হাসপাতালটিতে কোনো ডেঙ্গু রোগী ভর্তি না থাকলেও 2টি ওয়ার্ডে ডেঙ্গু রোগীদের জন্য 8টি শয্যা প্রস্তুত রাখা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। গত 8 মাসের হিসাবটা যদি আমরা বলি তাহলে আমাদের এখানে ভর্তি হয়েছে টোটাল অ্যাডমিটেড পেশেন্ট 17 জন। এর মধ্যে আল্লাহর রহমতে সবাই ভালো হয়ে আমাদের এখান থেকে বিদায় নিয়েছে। সিলেট সিটি কর্পোরেশন বলছে সবগুলো ওয়ার্ডে নিয়মিত মশক নিধন কার্যক্রম বাস্তবায়ন করা সম্ভব না হলেও তারা সাধ্য অনুযায়ী চেষ্টা করছেন। তবে এক্ষেত্রে বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে জনবল ও আর্থিক সংকট। আর সচেতন নাগরিক সমাজের প্রতিনিধিরা বলছেন সিলেটে উল্লেখ করার মতো ডেঙ্গুর প্রাদুর্ভাব না থাকলেও নাগরিক সুরক্ষায় নিয়মিত মশক নিধন জরুরি। আমাদের সীমিত সামর্থ্যের মধ্যে থেকে আমরা সর্বোচ্চ চেষ্টা করি মশক নিধনের জন্য। তো এই কার্যক্রমটা আমরা প্রত্যেক বছরই করি। গত বছরও প্রায় 13,000 হাউসহোল্ডে আমরা গিয়েছি। এবার আমাদের টার্গেট আছে আমরা 15,000 হাউসহোল্ডে যাব এবং আমাদের এই কার্যক্রম 3 মাস ব্যাপী চলমান থাকবে। এই ডেঙ্গু বা চিকুনগুনিয়া বা এই ধরনের মশকবাহিত রোগগুলোকে প্রতিহত করতে হলে, প্রতিরোধ করতে হলে এর আগেই মশক নির্মূল অভিযান পরিচালনা করা এবং এটাকে অব্যাহত রাখা। এদিকে সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে চলতি বছরে ডেঙ্গুতে সিলেটে কেউ মারা যায়নি। তবে এখন পর্যন্ত জেলায় ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা মোট 137 জন। গুলজার আহমেদ, এখন সিলেট। কক্সবাজারের বাকখালী নদীর তীরবর্তী এলাকায় চতুর্থ দিনে অভিযান চালাচ্ছে বিআইডব্লিউটিএ। মোতায়েন করা হয়েছে বিপুল পরিমাণ পুলিশ, সেনাবাহিনী ও আনসার সদস্য। সকাল 10টার পর থেকে নদীর পাড়ে শুরু হয় অভিযান। দুপুর পর্যন্ত গুড়িয়ে দেওয়া হয় অর্ধশতাধিক স্থাপনা। এ সময় বিআইডব্লিউটিএ এর পরিচালক জানান, উচ্ছেদে যতই বাধা আসুক অভিযান অব্যাহত থাকবে। এদিকে গেল 2 দিনে উচ্ছেদ অভিযানে বাধা দেয়া 11 জনের নাম উল্লেখ সহ 350 থেকে 400 জনকে অজ্ঞাত আসামি করে মামলা করেছে বিআইডব্লিউটিএ। গত 24 আগস্ট বাকখালী নদীর সীমানায় থাকা দখলদারের তালিকা তৈরি করে 4 মাসের মধ্যে উচ্ছেদ এবং দূষণ নিয়ন্ত্রণে ব্যবস্থা নিতে সরকারকে নির্দেশ দেয় হাইকোর্ট। এরই পরিপ্রেক্ষিতে অভিযান শুরু করেছে বিআইডব্লিউটিএ। বেতন ভাতা বৃদ্ধি সহ নানা দাবিতে চট্টগ্রাম কক্সবাজার রুটে বাস চলাচল বন্ধ রেখেছে 4টি পরিবহন গ্রুপ। সকাল থেকে সৌদিয়া, মার্সা, স্বাধীন ট্রাভেলস ও পূরবী পরিবহন যান চলাচল বন্ধ করে দেয়। এই 4টি পরিবহনের প্রায় 1500 শ্রমিক ন্যায্য মজুরি পান না বলে অভিযোগ তাদের। এতে সড়কে পরিবহনের সংখ্যা কমে যাওয়ায় ভোগান্তিতে পড়েন পর্যটক ও যাত্রীরা। পরিবহন শ্রমিকরা জানান, এই রুটে প্রতিদিন একটি করে বাস চালক ও হেলপার এবং সুপারভাইজার মিলে মোট 3 জনের জন্য 3600 টাকা বেতন নির্ধারিত রয়েছে। তবে এই 4টি পরিবহনে দেয়া হয় 2200 টাকা, যাতে কষ্টে জীবিকা নির্বাহ করতে হচ্ছে তাদের। এছাড়া চট্টগ্রাম কক্সবাজার সড়কের বিভিন্ন জায়গায় দালালদের চাঁদাবাজি ও হয়রানির মুখোমুখি হন শ্রমিকরা। এসব দাবিতে সকাল থেকে 3 দিনের কর্মসূচির ডাক দেন শ্রমিক নেতারা। বেতন বৃদ্ধি না করা হলে আন্দোলন চালিয়ে যাওয়ারও ঘোষণা দেন তারা। বিসিবিতে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন কোয়াবের সভাপতি পদে নির্বাচনে ভোট গ্রহণ চলছে। সেখানে আছেন সহকর্মী আরিফুল ইসলাম সাহাব, যুক্ত হব তার সঙ্গে। সাহাব, ভোটার উপস্থিতি কেমন দেখছেন এবং ভোটাররা কি বলছেন আজকে? দীর্ঘ 2 দশক পর কোয়াব নির্বাচন এবং সেটাকে ঘিরে বিসিবিতে সাবেক, বর্তমান এবং উদীয়মান ক্রিকেটার, তরুণ ক্রিকেটার যারা রয়েছেন তাদের একটা মিলন মেলায় কিন্তু পরিণত হয়েছে বিসিবির এই প্রশাসনিক চত্বরটি। এবং এখনো পর্যন্ত আমরা বেশ কিছু ক্রিকেটারকে দেখতে পেয়েছি যারা আজকে ভোট দিতে এসেছেন। উল্লেখ্য, এখানে 215 জন ভোটার কিন্তু এই কোয়াব নির্বাচনে ভোটার হওয়ার জন্য আবেদন করেছিলেন এবং তারা আজকে ভোট দিতে পারবেন। এবং তাদের মধ্যে থেকে অনেকেই বাংলাদেশে অবস্থান করছেন, যারা বাইরে অবস্থান করছেন তারা অনলাইনে বা ভার্চুয়ালি ভোট দিতে পারবেন। সো 2টা পদ্ধতি আসলে এখানে রাখা হয়েছে ভোটারদের জন্য। এবং দুপুর 3টা থেকে বিকেল 5টা পর্যন্ত আজকে ভোট গ্রহণ চলবে। 5টার পরে এই ভোট গ্রহণের যেই ফলাফল সেটা প্রকাশ করা হবে। এবং সেখানে যেই 2 জন সভাপতি প্রার্থী রয়েছেন, শাহেদ এবং মোহাম্মদ মিঠুন, তারা 2 জন কিন্তু ইতিমধ্যেই এই বিসিবিতে চলে এসেছেন। এবং এই যে 11 সদস্য বিশিষ্ট কমিটি, সেই কমিটির বাকি 10 জন কিন্তু ইতিমধ্যেই নির্বাচিত হয়ে গেছেন এবং বলাই যায় জয়ী হতে যাচ্ছেন, কারণ একক প্রার্থী হিসেবেই তারা সেই জায়গাগুলো থেকে বা সেই পদগুলো থেকে আসলে ফর্ম সংগ্রহ করেছেন। এখন যেটা বিষয় সেটা হচ্ছে যে একরকম বলাই যায় যে শুধু সভাপতি পদের জন্য নির্বাচন, এবং সেখানে বর্তমান এবং সাবেক ক্রিকেটারদের আশা প্রত্যাশার জায়গা তৈরি হয়েছে, কারণ তরুণ
ক্রিকেটার এখানে আছেন, জাতীয় দলের ক্রিকেটাররা আছেন এবং সেই সঙ্গে সভাপতি পদে তো একজন নির্বাচিত হবেনি, নুরুল হাসান সোহানরা এখানে চলে এসেছেন ইতিমধ্যে। এবং এই কোয়াব নির্বাচনে একটা খুবই মজার বিষয়, সেটা হচ্ছে যে আগামীতে অক্টোবরে বিসিবি নির্বাচন রয়েছে। সেই বিসিবি নির্বাচনে যেই দুইজন ইতিমধ্যেই নির্বাচন করার ঘোষণা দিয়েছেন পরিচালক পদে, আমিনুল ইসলাম বুলবুল এবং তামিম ইকবাল, তারাও কিন্তু আজকে এই নির্বাচনে পর্যবেক্ষণ করতে আসছেন। সব মিলিয়ে বিসিবিতে আজকে একটা উৎসবমুখর পরিবেশ এবং যেই উদ্দেশ্য নিয়ে নতুন এই কোয়াবটা গঠন হলো, প্রায় 2 দশক পর যে নির্বাচন হচ্ছে, এরকম নির্বাচনের ঘটনা আসলে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের দিক থেকে আসলে খুবই নতুন একটা ব্যাপার। এবং সবশেষ এখন পর্যন্ত বিকেল 5টায় আমরা জানতে পারবো যে কোয়াবের নতুন সভাপতি কে হতে যাচ্ছেন এবং একই সঙ্গে ক্রিকেটারদের যে উদ্দেশ্য, ক্রিকেটারদের নতুন যে পরিকল্পনা, সেই পরিকল্পনাগুলো জানতে পারবো। এবং সবাই এটা প্রত্যাশা রাখছেন নতুন এই কোয়াব যেটা গঠিত হবে বা আর 2 ঘন্টা পর, তারা নিশ্চয়ই আগামীতে ক্রিকেটারদের জন্য কাজ করবেন, বাংলাদেশের ক্রিকেটকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাবেন। বিসিবিতে ভোট গ্রহণের খবর জানাচ্ছিলেন আরিফুল ইসলাম সাহাব। শেষ করবো এখন দুপুর। তবে যাওয়ার আগে শিরোনামগুলো আরও একবার। 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমান সহ সব আসামি খালাস। একজনের স্বীকারোক্তিতে দণ্ড দেয়া যায় না বলছে আপিল বিভাগ। নির্বাচন নিয়ে জামায়াতের ষড়যন্ত্রে জড়িত শেখ হাসিনা, অভিযোগ বিএনপি নেতাদের জোটের রাজনীতিতে ইসলামপন্থীদের এক ব্যালট ভাবনা। গণমাধ্যম নীতিমালার স্বাধীনতা বাধাগ্রস্ত হওয়ার শঙ্কা সংবাদকর্মীদের। ইসির সঙ্গে মতবিনিময়, ভোটে 1 আসনে 20টির বেশি বিলবোর্ড নয়, আচরণবিধিতে নতুন ধারা। হাসিনা জয়ের বিরুদ্ধে রেড অ্যালার্ট জারিতে পুলিশ সদর দপ্তরে দুদকের চিঠি। রাজি না থাকলেও দ্বিতীয়বার আইজিপি করা হয়, দাবি রাজসাক্ষী মামুনের। এবং ডাকসুতে শেষ সময়ের প্রচারে ব্যস্ততা, জাকসুতে ভোটার তালিকা নিয়ে প্রশ্ন। রাকসুতে আপত্তিকর মন্তব্যের জেরে ছাত্রদল নেতা বহিষ্কার মামলা। এই ছিল এখন দুপুরের আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখুন এখন.টিভি। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/echontv।